এখানে বাদীকে জেলে পাঠানো হয়েছে কারণ তিনি আদালতের সাথে প্রতারণা করেছেন, প্রতারণা করার চেষ্টা করেছেন, ফ্রড অন দ্য কোর্ট অর্থাৎ প্রতারণা করার চেষ্টা করেছেন, মিথ্যা মামলা দিয়ে আদালতের মূল্যবান সময় নষ্ট করা এবং জালিয়াতির আশ্রয় নেওয়া, বিচার বিভাগের মর্যাদা হানি করে আদালত দৃষ্টান্ত স্থাপনের জন্য তাৎক্ষণিক এই আদেশ দেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিএ, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায়। আশা করি সাথেই থাকবে। প্রিয় দর্শক, ভাবুন তো আপনি একজনের বিরুদ্ধে মামলা করলেন আর শুনানি শেষে আদালত আপনাকে হাতকড়া পরিয়ে জেলে পাঠিয়ে দিলেন। কেমন হয় ব্যাপারটা? ঠিক এটাই ঘটেছে কিন্তু বরগুনার একটি মামলায়। মামলার যেই বাদী শারমিন আক্তার রুমা একজনের বিরুদ্ধে মামলা করেন 30 লাখ টাকার চেক ডিজনারের অভিযোগে। আজকের আলোচনার বিষয় হচ্ছে এই যে এই মামলাটি কেন, কোন আইনে ছিল, কেন বাদী জেলে গেলেন, আমাদের জন্য এখানে শিক্ষণীয় কি? প্রিয় দর্শক, কোন ধারায় মামলা হয়েছিল এটা তো বলার অপেক্ষা রাখে না। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারায় মামলা হয়েছিল। আর যদি কেউ পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বেও চেক দেয় বা তা ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয় বা ডিজনার হয়, তবে সেটা এনআই অ্যাক্টের মামলা করা যায়, সেটা আমরা জানি। আর এই দ্বারাই যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা চেকের অঙ্কের 3 গুণ পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। আর এখানে যে সংশ্লিষ্ট বাদী শারমিন আক্তার রুমা এই 138 ধারায় মামলা দায়ের করেছিলেন, স্বামীর বিরুদ্ধে 30 লাখ টাকা আদায়ের চেষ্টা করেছিলেন এই মামলা দায়ের করে। আদালতের সামনে আসলে বিজ্ঞ আইনজীবীদের যে যুক্তি ছিল সেগুলো একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। বিবাদী পক্ষের অর্থাৎ স্বামীর পক্ষের আইনজীবীর যুক্তি ছিল যে মামলার বাদী শারমিন তিনি দাবি করেছিলেন তাদের বিয়েই হয়নি, অথচ কাবিননামা এবং ভোটার আইডি প্রমাণ করে তারা স্বামী স্ত্রী। নথি জালিয়াতির একটা বিষয় ছিল। মামলার আর্জিতে যে চেক নম্বর দেয়া হয়েছিল তার সাথে মূল চেকের নম্বরের কোনো মিল নেই। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর অবৈধ সংশোধন, এখানে বিজ্ঞ আদালতের অনুমতি ছাড়াই মামলার নথিতে কলম দিয়ে কাটাকাটি করে তথ্য পরিবর্তন করা হয়েছে মর্মেও আদালত সেটি দেখেছেন। আর আরেকটি বিষয় যে ফ্ল্যাট ক্রয়ের জন্য চেক দেওয়ার কথা বলা হয়েছে, দাবি করলেও কোনো বৈধ বায়নাপত্র বা কোনো অঙ্গীকারনামা চুক্তি দেখাতে ব্যর্থ হয়েছেন কিন্তু বাদী অর্থাৎ যে ওয়াইফ। বাদী পক্ষের আইনজীবীদের অবস্থান যেটা ছিল সেটা অর্থাৎ স্ত্রীর পক্ষের আইনজীবীদের অবস্থা শুনানির এক পর্যায়ে বাদীর মিথ্যাচারের কারণে তার নিজস্ব আইনজীবীও কিন্তু আদালতের কাছে অসহায়ত্ব প্রকাশ করেন। বিজ্ঞ আদালতের যে পর্যবেক্ষণ সেটা ছিল যে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে বিচারক কাজী আশরাফুজ্জামান লক্ষ্য করেন যে বাদী শপথ নিয়ে আদালতের সামনে ঢাহা মিথ্যা বলেছেন বিয়ে এবং তালাকের বিষয়ে। এটি দণ্ডবিধির 193 ধারার অধীনে একটি অপরাধ। আর এই মামলার আরও দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। নথিতে জালিয়াতি করেছেন অর্থাৎ আদালতের রেকর্ড বা নথিতে ঘষামাজা করা একটি ফৌজদারি অপরাধ, সেটিও কিন্তু সংগঠিত হয়েছে। আর একটি পয়েন্ট হচ্ছে যে সরল বিশ্বাসের অভাব, চেকটি নিরাপত্তার জন্য দেওয়া হয়েছিল কিন্তু সেটির অপব্যবহার করা হয়েছে। প্রমাণিত হয়েছে এই বিষয়টি যে সেটি অপব্যবহার করা হয়েছে এবং এটি অসত্য এবং বিভ্রান্তিকর হিসেবে গণ্য হয়। তাহলে কেন বাদীকে জেলে যেতে হলো? সাধারণত মামলা খারিজ হয়ে যায় কিন্তু এখানে বাদীকে জেলে পাঠানো হয়েছে কারণ তিনি আদালতের সাথে প্রতারণা করেছেন, প্রতারণা করার চেষ্টা করেছেন, ফ্রড অন দ্য কোর্ট অর্থাৎ প্রতারণা করার চেষ্টা করেছেন, মিথ্যা মামলা দিয়ে আদালতের মূল্যবান সময় নষ্ট করা এবং জালিয়াতির আশ্রয় নেওয়া, বিচার বিভাগের মর্যাদা হানি করে আদালত দৃষ্টান্ত স্থাপনের জন্য তাৎক্ষণিক এই আদেশ দেন। এজন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আবেগের বশবর্তী হয়ে বা কাউকে ফাঁসাতে গিয়ে মিথ্যা মামলা করবেন না। মিথ্যা মামলা করতে গিয়ে আসলে একটি মিথ্যাকে ঢাকতে গিয়ে অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়। আর এর সাথে যারা কলাকুশলী থাকে, এটাকে যারা প্যাট্রোনাইজ করে, তারাও কিন্তু সমান অংশীদার হয়ে যায়। তো যাই হোক, চেক বা স্ট্যাম্পে সই করার সময় অবশ্যই সজাগ থাকতে হবে আমাদেরকে। আদালতে কোনো নথি পেশ করার আগে তার সত্যতা নিশ্চিত করতে হবে, না হলে সেটা উপস্থাপন করা উচিত নয়। আর একটি বিষয় আমাদের সবারই জানা আছে কম বেশি যে আইন সবার জন্য সমান। আপনি আইনের আশ্রয় নিয়ে বেআইনি কাজ করতে যান তবে তো আইন আপনাকে ছাড়বে না, এটাই স্বাভাবিক। তো আজকের এই আলোচনা থেকে আমাদের এটা শিক্ষা নেওয়া উচিত, সংশ্লিষ্ট যারা আছেন, দেখছেন এবং শুনছেন, যে এই ধরনের উদ্ভট কাহিনী বানিয়ে কোনো রকম কনসিডারেশন ছাড়া বা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক থাকা অবস্থায় কেউ কাউকে যদি সরল বিশ্বাসে চেক দিয়ে থাকে, তার পরবর্তীতে আপনি একটা সুযোগ নিয়ে আবার বিয়ে এবং দাম্পত্য সম্পর্ককে অস্বীকার করে আবার পরবর্তীতে ঘষামাজা করে নানান রকম ট্যাম্পারিং করে আপনি মামলা ফাইল করলেন, তাহলে তো পরিণতি জেলখানাই হবে, এছাড়া আর কি হতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন।